পিআরএল বিধিমালা, অবসরের তারিখ বের করার নিয়ম, এগুলো সবই আজকে আমরা দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। পিআরএল বা পেনশন বিধিমালা অনুসারে অবসরত ছুটি, লাম গ্র্যান্ট ও গ্র্যাচুইটি বা আনুতোষিক মঞ্জুর করা হয়। চাকরি জীবনে আপনি অর্থাৎ এই পিআরএল বিধিমালা অথবা চাকরির যে ন্যূনতম ধারণা, এই চাকরির পরে অবসর সম্পর্কে ন্যূনতম ধারণা আসলে সবারই থাকা উচিত। চাকরিকালে যে কোনো সময় আপনি নিজেই অবসরের তারিখ বের করে নিতে পারেন। জন্ম তারিখের সাথে অর্থাৎ জন্ম তারিখ যা থাকবে তার সাথে 59 অর্থাৎ 5-9 যোগ করলেই অবসরের তারিখ বের হয়। মুক্তিযোদ্ধায় যারা চাকরি করেন তাদের কিন্তু 60 বছরের ক্ষেত্রে সেক্ষেত্রে 60 বছর যুক্ত করবে তারা। জন্ম তারিখ যদি ধরুন 7/7/1980 হয়, তবে এই 1980-র সাথে যদি আমরা 59 যোগ করি তাহলে 2039 সাল, অর্থাৎ 7/7/2039 সালে অবসর গ্রহণের তারিখ নির্ধারিত হবে। এটি হচ্ছে চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ। তো পিআরএল এর তারিখ বের করার নিয়ম কি? পিআরএল এর তারিখ বের করার জন্য একদিন বিয়োগ করতে হবে। তার মানে দেখুন 7/7/1980 এর সাথে 59 যোগ করলে 2039, সেখান থেকে একদিন বিয়োগ করলে 6/7/2039 তারিখ থেকে মূলত পিআরএল শুরু হবে বা অবসরোত্তর ছুটি শুরু হবে। চূড়ান্ত অবসরের তারিখ হবে, এখানে চূড়ান্ত অবসরের তারিখ হবে 2040 সাল। এক বছর যোগ করে, কারণ পিআরএল 1 বছর ভোগ করবে সে, বা অবসরোত্তর ছুটি 1 বছর ভোগ করবে, তাহলে 2039 সালের সাথে 1 বছর যোগ করে 2040 সাল, অর্থাৎ 7/7/2040 সাল এই তারিখে তিনি চূড়ান্তভাবে অবসর গ্রহণ করবেন। তো 59 যোগ করলে প্রথমে কি করব আমরা? জন্ম তারিখের সাথে 59 যোগ করব। 59 যোগ করার পরে যে ডেটটা আসবে সেই ডেটের থেকে একদিন বাদ দেব। বাদ দেওয়ার পরে যে তারিখ থাকবে সেই তারিখই হচ্ছে পিআরএল শুরুর তারিখ, অর্থাৎ অবসরোত্তর ছুটি শুরুর তারিখ। গণকর্মচারী অবসর বিধিমালা অনুযায়ী 59 বছর এবং মুক্তিযোদ্ধাদের 60 বছর পূর্তিতে অবসরোত্তর ছুটি বা পিআরএল গমনের নিমিত্ত পিআরএল শুরুর 3 মাস পূর্বে, অর্থাৎ পিআরএল শুরু হওয়ার 3 মাস পূর্বে পিআরএল মঞ্জুরির জন্য আবেদন দাখিল করতে হবে। তো অনেকে জিজ্ঞেস করেন যে আবেদন কখন দাখিল করব, আগামী মাসে পিআরএল বা 2 মাস পরে পিআরএল? তো অবশ্যই আপনাকে 3 মাস পূর্বে আবেদন দাখিল করতে হবে। আর যদি স্বেচ্ছায় অবসরে যান সেক্ষেত্রে আপনি 1 মাস হাতে নিলেই হলো, 1 মাস পূর্বে জানালেই হলো। কিন্তু আপনি যদি আপনার চাকরির বয়স শেষ বা 59 বছর যোগ করার পরে যে আপনার পিআরএল এর ডেট অটোমেটিকলি চলে আসে, যার পরে চাকরি করতে পারবেন না, এমন সময় পিআরএল এর জন্য আপনাকে অবশ্যই 3 মাস পূর্বে, কমপক্ষে 3 মাস পূর্বে আপনি কাগজপত্র সহ সব কিছু রেডি করে আবেদন দাখিল করবেন। তো এই যে পিআরএল এর দরখাস্ত করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে একটি নির্ধারিত ফরম্যাটে করতে হবে, ব্যাপারটি এরকম নয়। সাদা কাগজে আপনি পিআরএল এর জন্য আবেদন করে দিলেন। উল্লেখ্য, সঠিক তথ্যাদি সহ যথাসময়ে আবেদন না করার কারণে পিআরএল বা লাম গ্র্যান্ট মঞ্জুরিতে জটিলতা সৃষ্টি হলে এর সকল দায় সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর উপরই বর্তাবে। তার মানে আপনাকে আবেদন করতে হবে, এটি অফিসের জন্য কোনো দায়ী থাকবে না। 3 মাস পূর্বে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। তাই কর্মচারীকে অবশ্যই নির্ধারিত সময়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে দাখিল করতে হবে। কোনো রকম সরকারি পাওনা নাই এমন প্রত্যয়নপত্র বা ফৌজদারি মামলা, বিভাগীয় মামলা নাই এ সংক্রান্ত প্রত্যয়নপত্র, এগুলো কিন্তু আসলে দাখিল করতে হয়। তো সরকারি কোনো পাওনা আছে কিনা, বা টেলিফোন বিল, বাড়ি ভাড়া, কিছু অগ্রিম বা অতিরিক্ত পরিশোধ নিয়েছেন কিনা, তারপরে অগ্রিম ঋণ নিয়ে থাকলে যানবাহন ঋণ, এই সমস্ত বিভিন্ন প্রত্যয়নপত্র আপনি পিআরএল শুরুর পরে এগুলো রেডি করতে থাকবেন, এগুলো আপনার রেডি হতে থাকবে। বা ফৌজদারি মামলা আছে কিনা, বা দেখা যাচ্ছে বিভাগীয় মামলা চলমান কিনা, নারী ও শিশু নির্যাতন মামলা আছে কিনা, বিচার বিভাগীয় মামলা আছে কিনা, দুদকের মামলা বা কোনো অনিষ্পন্ন অডিট আপত্তি থাকলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনাকে 20% রেখে তারপরে কিন্তু নিতে হবে, পেনশন নিতে হবে। অর্থাৎ আপনার পিআরএল শেষ হওয়ার পরেও আপনি চূড়ান্ত পেনশনের টাকা পয়সা ঠিক মতো পাবেন না যদি দেখা যায় আপনি কোনো অডিট আপত্তি চলমান থাকে, বা দেখা যাচ্ছে যে কোনো বিভাগীয় মামলা চলমান থাকে সেক্ষেত্রে। আর বিভাগীয় মামলা ক্ষেত্রে বলা হচ্ছে পিআরএল যেহেতু শুরু হচ্ছে, তারা আসলে 6 মাসের মধ্যে এই যে বিভাগীয় মামলা এটি নিষ্পত্তি করার জন্য আসলে তাগিদ দেওয়া হয়েছে। এখন সরকারি কর্মচারীর পিআরএল বা লাম গ্র্যান্ট মঞ্জুরিতে যে সমস্ত কাগজপত্র লাগে, অবসরোত্তর ছুটি, পিআরএল সহ লাম গ্র্যান্ট মঞ্জুরের আবেদন, এটি 2 কপি লাগবে। তার মানে আপনাকে একটি সাদা কাগজে আবেদন করতে হবে। সাথে আপনার হিসাব রক্ষণ অফিস থেকে প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়নপত্র, যেটাকে বলা ইএলপিসি,
এই সমস্ত কাগজপত্র আপনি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ভিজিট করলে পেয়ে যাবেন। এগুলোর সফট কপি অর্থাৎ ওয়ার্ড ফাইলও পেয়ে যাবেন। তার মানে কি, এই যে শেষ বেতনের প্রত্যয়নপত্র এটিও কিন্তু সাথে দাখিল করতে হয়। এসএসসি পাশের সনদপত্র দাখিল করতে হয়, সেখানে জন্ম তারিখ দেওয়া থাকে এগুলো প্রমাণের জন্য। যাদের সার্ভিস বুক আছে তাদের তো সার্ভিস বুক যাবে। প্রথম শ্রেণীর হিসেবে চাকরিকালীন সকল কর্মস্থলে নির্ধারিত প্রত্যয়নপত্র সত্যায়িত কপি। তবে সর্বশেষ কর্মস্থলের প্রত্যয়নপত্র অবশ্যই সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, 2 সেট লাগবে এটি। তারপরে আপনি এগুলো কিন্তু ধীরে ধীরে সংগ্রহ করবেন, ওই সময় লাগবে না। সরকারি পাওনা, টেলিফোন বিল, একটু আগে যেগুলো বললাম, বা যানবাহন সংক্রান্ত দায় যদি থাকে, অর্থাৎ আপনি সরকারি গাড়িতে উঠানামা করেছেন, যাতায়াত করেছেন, কিন্তু গাড়ি ভাড়া পরিশোধ করেন নাই, সেগুলো যাতে না থাকে সেগুলো খেয়াল রাখতে হবে। বা সরকারি ভাষায় থেকেছেন, আপনি পানির বিল, বিদ্যুৎ বিল এগুলো পরিশোধ করেন নাই, পৌরকর পরিশোধ করেন নাই, এগুলো নিষ্পত্তি করে ফেলতে হবে। তো সর্বশেষ কর্মস্থলের যে প্রত্যয়নপত্র সেটি কিন্তু লাগবে আপনার, সেটি কিন্তু অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে। সর্বশেষ 3 বছরের যে আপনার কোনো পাওনা নাই, দেনা পাওনা নাই এবং না দেবী যেটি, সেটিও কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে। ছুটি না থাকলে কি অবসর ছুটি ভোগ করা যায় না? পিআরএল ভোগের জন্য অবশ্যই 12 মাস ছুটি জমা থাকতে হবে। দেখা গেল আপনি লাম গ্র্যান্ট পেলেন না বা নিলেন না, কিন্তু আপনার ছুটি জমা নাই, সব ছুটি কাটিয়ে ফেলেছেন আপনি, তাহলে কিন্তু সেখানে লাম গ্র্যান্টও থাকবে না, পিআরএলও থাকবে না। পিআরএল আপনারা যদি এমন হয় যে পিআরএল এর ছুটি নাই, 6 মাস ছুটি আছে, তাহলে আপনাকে শুধু 6 মাসের লাম গ্র্যান্ট দিয়ে দেবে। তো এটি মূলত যে দেখা যাচ্ছে যে পিআরএল এবং লাম গ্র্যান্ট মিলে আপনার কিন্তু পিআরএল এর জন্য 12 মাস এবং এই যে ছুটি নগদায়ন, এই ছুটি নগদায়নের জন্য 18 মাস, টোটাল 30 মাস জমা থাকতে হবে। যদিও চাকরি শেষে দেখা যাচ্ছে 4 থেকে 5 বছর অনেকগুলো জমা থাকে, কিন্তু যারা ছুটি ভোগ করে বা নিয়মিত ছুটি ভোগ করছে তাদের কিন্তু আসলে খুব একটা জমা থাকে না। অনেকে এরকমও পাওয়া গেছে যে ছুটি জমা নাই, 6 মাস ছুটি জমা আছে, তাহলে 6 মাস কি তাকে ওই আপনার যে ছুটি বিক্রির টাকা বা ছুটি নগদায়ন দিয়ে পিআরএল দেওয়া হয় না, তাকে একবারে চূড়ান্ত অবসরে যে কাগজপত্র সেগুলো দাখিল করতে বলা হয় এবং সেগুলো দাখিল করলে সে যে আনুতোষিক বা এককালীন টাকা, এই সমস্ত টাকা, জিপিএফের টাকা এগুলো সব তুলে নিতে পারে। যদি পিআরএল শুরুর পরে জিপিএফের টাকা তুলে নেওয়া যায়। তো পিআরএল সম্পর্কিত আরো কোনো তথ্য যদি আপনি জানতে চান, তবে অনেকে আরেকটি প্রশ্ন করে, সেটির উত্তর দিয়ে রাখি যে পিআরএল কালীন কি ইনক্রিমেন্ট পাওয়া যায়? না, পিআরএল কালীন ইনক্রিমেন্ট পাওয়া যায় না। পিআরএল শেষে একটি ইনক্রিমেন্ট যুক্ত হয়, সেটা পেনশন নির্ধারণের জন্য, সেটা আনুতোষিক নির্ধারণের জন্য। সেটা কিন্তু আসলে এই যে 1 বছর, এই 1 বছরের কারো যদি দেখা যাচ্ছে যে আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হলো, পিআরএল শুরু হলো, তাহলে উনি কিন্তু আর ইনক্রিমেন্ট পাবেন না। অথবা দেখা গেল জুন মাস থেকে ইনক্রিমেন্ট শুরু হলো, জুলাই থেকে উনি কিন্তু ইনক্রিমেন্ট পাবেন না। তো ব্যাপারটা এরকম। কারো গিয়ে দেখা যায় গেল যে আগস্ট থেকে পিআরএল শুরু হলো, তাহলে কিন্তু সে একটি ইনক্রিমেন্ট পাবে জুলাই মাসে, আবার সে পেনশন নির্ধারণের জন্য আরেকটি ইনক্রিমেন্ট পাবে। তো পেনশন নির্ধারণের ইনক্রিমেন্ট সেটি আলাদা বিষয়, সেটি পিআরএল সাথে পিআরএল কালীন যে ইনক্রিমেন্ট পেয়েছেন ব্যাপারটি এমন নয়। তো তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।